এক সেকেন্ড। হ্যাঁ, 12 এক মিনিট। লিকুইড স্টেট এন্ড সলিউশন। স্টেট স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা আগের দিনে লিকুইড স্টেটের বেসিক্যালি বা সলিউশন যেটা তার লেকচার 2টা বলেছিলাম। আচ্ছা, লেকচার 1টা আমি যারা অফলাইনে ক্লাস করে ওদেরকে আমি বলে দিয়েছিলাম। আর সোহমদীপ, তোদের তো পরীক্ষার সিস্টেমটা কিন্তু আলাদা, তোদের কিন্তু একটু অফলাইনে আসতে হবে। কালকে কি ছুটি আছে? কালকে সময় আছে তোদের? আর প্রীতম আর অনর্ঘ তো আসতে পারছিস না, কিন্তু দীপ সোহন তো আসতে পারবি। হ্যাঁ, তোদের একটু মাঝে মাঝে অফলাইনে আসতে হবে, কারণ তোদের টাইপের পরীক্ষা টরীক্ষাগুলো এখানে এসে দিয়ে যেতে হবে, বুঝছিস দীপ? যদি কালকে নাও হয়, আমি একটা রুটিন টুটিন করে দিই, সেই মতো করে একটুখানি সপ্তাহে একবার করে একটুখানি চলে আসতে হবে। আচ্ছা, হ্যাঁ, চলো। আচ্ছা দেখো, তাহলে আমরা ওই একই রকম করে কোশ্চেন অ্যান্সার প্যাটার্নের ব্যাপারটাকে বলছি। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথম যে জায়গা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে যে, মানে কোশ্চেন নাম্বার 1, সলিউশন বলতে আমি কি বুঝছি। কোশ্চেন 1, ও বাবা, এটা একটুখানি অসুবিধা হচ্ছে খুব, জায়গাটা ছোট আছে। হ্যাঁ বলো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ওটাই হবে। হুম, ওটাই হবে। চলো, কোশ্চেন 1। প্রথম হচ্ছে, হোয়াট ডু মিন বাই সলিউশন? হোয়াট ডু মিন বাই সলিউশন? আচ্ছা, সলিউশন বলতে আমি কি বুঝছি বলো, কে বলবে বলো? হোয়াট ডু মিন বাই সলিউশন? দ্রবণ কাকে বলে? কে বলবে? মানে এমনি তোমার যা সাধারণ বাংলায় বলো। তুমি তো আশপাশে তো দ্রবণ দেখো, তুমি একটা ধরো শরবত বানিয়ে খাচ্ছ, হ্যাঁ, সেখানে তো অনেক কিছু মিশিয়ে খাওয়া হচ্ছে, তাই না? সেখানে সলিউশন বলতে কি বুঝছো তুমি? হুম,
এবারে দেখো, দ্রাব এবং দ্রাবক যদি প্রথমেই বলে দাও, তাহলে যেটা হচ্ছে দ্রাব এবং দ্রাবককে আবার ডিফাইন করতে হয়। সেই জন্য ঠিকই বলেছো যে একটা হোমোজিনিয়াস মিক্সচার তুমি জাস্ট বলে দাও টু আর মোর কম্পোনেন্টস, হ্যাঁ, দুই বা ততোধিক কম্পোনেন্ট তারা মিশে গিয়ে যখন একটা হোমোজিনিয়াস মিক্সচার তৈরি করছে তাকে সলিউশন বলে, তাই না? তাহলে জাস্ট এইভাবে লিখি, সলিউশনস আর দ্য হোমোজিনিয়াস মিক্সচার অফ টু or two or more than two, অন্ততপক্ষে দুটো হবে, দুয়ের বেশি হলে কিন্তু অসুবিধা নেই। টু আর মোর দ্যান টু কম্পোনেন্টস, the solutions are the homogeneous mixture of two or more than two components. দেখো, এবারে অনেক সময় সলিউশনের ক্লাসিফিকেশন করতে গিয়ে হোমোজিনিয়াস সলিউশন, হেটেরোজিনিয়াস সলিউশন এসব বলে না। সলিউশন মানেই কিন্তু হোমোজিনিয়াস। তুমি হোমোজিনিয়াস মিক্সচার, হেটেরোজিনিয়াস মিক্সচার বলতে পারো। তাহলে তার মধ্যে যে পার্টটা হচ্ছে হোমোজিনিয়াস, সমসত্ব, তাকে বলা হবে হচ্ছে সলিউশন। মানে বেসিক্যালি হোমোজিনিয়াস মানে হচ্ছে ধরো কোনো একটা সলিউশনের তুমি যে কোনো একটা জায়গা থেকে কিছুটা পোর্শন নিয়ে নাও, দেখবে সেই পোর্শনগুলোর কম্পোজিশনটা এক্স্যাক্টলি একই হবে। ঠিক আছে? আর তুমি একটা শরবত বানিয়েছো, ধরো বেশি কিছু মেশাতে হবে না, নুন, চিনি আর জল মিশিয়ে একটা শরবত বানিয়েছো, সেখান থেকে যে কোনো একটা জায়গা থেকে 1 চামচ তুমি তুলে নাও, সেখান থেকে জল, চিনি এবং নুনের যে মোল ফ্র্যাকশনগুলো যেটা আছে, অন্য একটা জায়গা থেকে 1 চামচ তুলে নিলেও কিন্তু এক্স্যাক্টলি সেই সিচুয়েশনটা হবে। হয়তো ধরো মুড়ি, চানাচুর, বাদাম ইত্যাদি মিশিয়ে তোমাকে মুড়ি খেতে দেওয়া হয়েছে, সেখান থেকে আরবিট্রারি যে কোনো জায়গা থেকে 1 চামচ তুমি নিয়ে নাও, দেখো সর্বত্র কম্পোজিশনটা এক্স্যাক্টলি একই হবে না। কোথাও মুড়ি বেশি, চানাচুর কম, কোথাও চানাচুর বেশি, মুড়ি কম, এগুলো হবে। তখন তাকে কিন্তু সলিউশন বলা যাবে না। ঠিক আছে? আর এবারে তুমি একটা দ্রাব এবং দ্রাবকের কথা বলছো, এবারে সেই জায়গাটায় আমি আসি যে কোন একটা, ধরো আমি বাইনারি সলিউশনের কথা ভাবছি যেখানে দুজন আছে, ধরো, হ্যাঁ, আমি মোর দ্যান টু ভাবছি না, জাস্ট দুজন আছে সেই রকম ভাবো। সেক্ষেত্রে তোমার সলভেন্ট কাকে বলছে এবং সলিউট কাকে বলছে, তাহলে কোশ্চেনটা এইরকম ভাবে ভাবি যে ইন এ বাইনারি সলিউশন হুইচ কম্পোনেন্ট ইজ said to be solvent and which component is said to be solid। বলো তো, কোন একটা বাইনারি সলিউশনের ক্ষেত্রে কোন কম্পোনেন্টটা সলভেন্ট বলা হবে, কোন কম্পোনেন্টটা সলিউট বলা হবে? বলো, কেউ একজন বলো। হুম, আচ্ছা, হুম, সবাই কি একমত? সবাই একমত? কি অনর্ঘ, কি মনে হয়? প্রীতম, ওর বক্তব্যের সাথে একমত? না, ও যেটা বলেছে সেটা পার্শিয়ালি ট্রু। দেখো, এখানে হচ্ছে দুটো কনভেনশন আছে, তুমি কোন টাইপের সলিউশন ভাবছো তার উপরে পুরো জিনিসটাকে নির্ভর করবে। দেখো, যদি এমন সিচুয়েশন হয়, তাহলে জলেতে তুমি একটা সলিড বা কোনো একটা গ্যাস মেশাচ্ছ, অর্থাৎ একটা সলিউশন বানাচ্ছ যেখানে যে দুটো কম্পোনেন্ট মেশানো হচ্ছে তারা যদি পিওর অবস্থায় থাকে, তাদের ফিজিক্যাল স্টেটগুলো আলাদা। এবারে ফিজিক্যাল স্টেটগুলো যদি আলাদা হয়, তাহলে সেইটাই হবে সলভেন্ট, যার ফিজিক্যাল স্টেটটা ওভারঅল সলিউশনের ফিজিক্যাল স্টেটটাকে ঠিক করবে। তুমি জলেতে ধরো কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে মেশাচ্ছ, অ্যামোনিয়া গ্যাসকে মেশাচ্ছ, সোডিয়াম ক্লোরাইডকে মেশাচ্ছ, দিনের শেষে সলিউশনটা তৈরি হলো সেটা লিকুইড। তাহলে জল লিকুইড, কিন্তু তার সাথে মেশাচ্ছ হচ্ছে সলিড বা গ্যাস। দিনের শেষে যে সলিউশন তৈরি হলো সেটা যদি লিকুইড হয়, তার ক্ষেত্রে হচ্ছে ওই জলের পরিমাণটা কম হলেও কি বেশি হলো ইমেটেরিয়াল। তাহলে যে কম্পোনেন্টের ফিজিক্যাল স্টেটটা ওভারঅল সলিউশনের ফিজিক্যাল স্টেট ঠিক করবে সেটাই হচ্ছে সবসময় সলভেন্ট। আর যদি এরকম সিচুয়েশন হয় যে যে দুজনকে মেশাচ্ছ তাদের ফিজিক্যাল স্টেটটা এক্স্যাক্টলি একই, তাদের দুটো গ্যাসকে মেশানো হচ্ছে
বা দুটো লিকুইডকে মেশানো হচ্ছে, তখন যেটা বলছো সেইটা যে যার পরিমাণটা বেশি মানে যার মোল ফ্র্যাকশনটা বেশি হবে সেটা হবে সলভেন্ট, আর যার মোল ফ্র্যাকশনটা কম হবে সেটা হচ্ছে সলিড, তাই না? তাহলে দুটো কেস তোমাকে কনসিডার করতে হবে এখানে। কেস ওয়ানটা হচ্ছে যে ইফ দ্য ফিজিক্যাল স্টেটস of the pure solvent and pure solute are different, then the component which determines the physical states of the solution as a whole is said to be the solvent, and the other one will said to be the solute. The other one is said to be the solute. তাহলে দেখো, তাহলে if the physical states of the pure solvent and the solute are different, then the component which determine the physical states of the solution as a whole is said to be the solvent, and the other one is said to be the solute. তাহলে তুমি জানো না তো যে কতটা বেশি কার্বন ডাইঅক্সাইড হাই প্রেসারে জলে মেশানো যায় বা কতটা বেশি অ্যামোনিয়া হাই প্রেসারে জলে মেশানো যায়। হয়তো দেখা গেল যে মোল ফ্র্যাকশন যদি ক্যালকুলেট করা হয়তো কার্বন ডাইঅক্সাইড মোল ফ্র্যাকশন বেশি হয়ে যাবে দেন জল, কিন্তু স্টিল কার্বন ডাইঅক্সাইড সলিউট এবং জল হবে সলভেন্ট, কারণ ওভারঅল সলিউশনটা কিন্তু তোমার লিকুইড। আর আরেকটা কনভেনশন হচ্ছে কেস টু, যদি এমন হয় যে ইফ দ্য ফিজিক্যাল স্টেটস অফ দ্য পিওর সলভেন্ট অ্যান্ড পিওর সলিউট আর দ্য সেম, একই, then the component which is present in higher mole fraction is said to be the solvent, and other one is said to be the solid. বোঝা গেল? কোনো অসুবিধা আছে? বলো। তুমি যাকে খুশি সলভেন্ট যাকে খুশি সলিড বলতে পারো, যে দুটোই যদি তোমার মোল ফ্র্যাকশন গুলো এক্স্যাক্টলি একই হয়, ধরো জল আর অ্যালকোহল মেশাচ্ছ, এবার জলে অ্যালকোহল নাকি অ্যালকোহলে জল, সেটা যদি দুটো একদম 50-50 হয়, তুমি যেটা খুশি সলভেন্ট যেটা খুশি সলিড বলতে পারো, কোনো কিছু অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, এবারে দেখো আমি, হ্যাঁ, এবারে হচ্ছে যে এই যে পিওর সলভেন্ট এবং পিওর সলিউট তাদের ফিজিক্যাল স্টেটটা কি ছিল, তার মতো করে ওভারঅল সলিউশনের ফিজিক্যাল স্টেটটা কি হচ্ছে, সেরকম বেশ কিছু আমি এক্সাম্পল দেখতে চাইছি। ধরো আমি এরকম ভাবে কোশ্চেনটা স্টার্ট করি। কোশ্চেন 3, গিভ এক্সাম্পলস ইন ইচ কেস। প্রত্যেকটা কেসে আমি একটা এক্সাম্পল দিতে চাইবো। ধরো আমি এক্সাম্পল মানে আমি একবার টেবিল হিসেবে লিখছি আর কি। ধরো তোমাকে সলিউটটা এখানে লিখছি, সলভেন্ট এখানে লিখছি, আর এক্সাম্পল অফ সলিউশন আমি দেখতে চাইছি। এটা আচ্ছা,
দেখো আমি সলভেন্টটা গ্যাস নিলাম আর সলিউটটা সলিড নিতে পারি, লিকুইড নিতে পারি, গ্যাস নিতে পারি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আচ্ছা, তারপরে 4, 5 এবং 6 যেটা করব সেটা হচ্ছে সলভেন্টটা তোমার লিকুইড স্টেটে নেওয়া হয়েছে, লিকুইড, লিকুইড, লিকুইড। আর সলিউটটা হচ্ছে তোমার আবার সলিড নিতে পারি, লিকুইড নিতে পারি, গ্যাস নিতে পারি। আর 7 নম্বর, 8 নম্বর আর 9 নম্বর সিচুয়েশনে আমি সলভেন্টটাকে নিচ্ছি সলিড, সলিড। আর সলিউটটা আমি সলিড নিতে পারি, লিকুইড নিতে পারি আর গ্যাস নিতে পারি। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি এক্সাম্পল চাইছি। বলো গ্যাসটা তোমার সলভেন্টটা হচ্ছে গ্যাস আর সলিউটটা যদি সলিড হয় তার এক্সাম্পল বলো তো একটা দেখি। আচ্ছা, সলভেন্টটা হচ্ছে গ্যাস, সলিউটটা হচ্ছে সলিড, এরকম করে এক্সাম্পল। মানে পার্টিকুলারলি যখন ওই অ্যাবজর্পশন হয় না, হ্যাঁ, কোন একটা সলিড কোন একটা গ্যাসকে হ্যাঁ কর্পূর যখন নাইট্রোজেন গ্যাসকে অ্যাবজর্ব করে রেখেছে, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল বলতে পারো। ক্যাম্ফর হুইচ অ্যাবজর্বস এ গ্যাস সাচ অ্যাজ ধরো নাইট্রোজেন, এটা একটা এক্সাম্পল হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তারপর বলো তো তোমার আহ, তোমার সলভেন্টটা সেই গ্যাসই রেখেছে কিন্তু সলিডটা লিকুইড, সেরকম এক্সাম্পল। না না, কার্বনেটেড ওয়াটার হলে তো তোমার আহ, মানে উল্টো দিকে, মানে সলভেন্টটা তখন লিকুইড হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এইটা করেছে আর কি। মানে এটা বেসিক্যালি ওই এমনি ক্লোরোফর্ম টাইপের কিছু আর কি। ক্লোরোফর্ম মিক্সড উইথ নাইট্রোজেন, এখানে এই ক্যাম্ফর অ্যাবজর্ব না করে এটা লেখা উচিত ছিল ক্যাম্ফর মিক্সড উইথ নাইট্রোজেন। আচ্ছা, গ্যাস গ্যাস মিক্সচার তো তুমি প্রচুর এক্সাম্পল পাবে, যেমন ধরো এয়ার অ্যাজ ফর এক্সাম্পল, হ্যাঁ, যেখানে অনেকগুলো গ্যাস ট্যাস মিশে আছে। আচ্ছা, এবারে চলে আসে সলভেন্ট আর লিকুইড, এখানে সলিড মেশানো আছে। মানে ধরো তুমি সোডিয়াম ক্লোরাইডের সলিউশন বা তোমার সুগারের সলিউশন, হ্যাঁ, তাহলে অ্যাকোয়াস সলিউশন অফ সুগার অর সোডিয়াম ক্লোরাইড এক্সেট্রা। এখানে হচ্ছে সলভেন্ট হচ্ছে লিকুইড আর সলিউটটা হচ্ছে গ্যাস। আচ্ছা, লিকুইড লিকুইড মিক্সচার, লিকুইডের সঙ্গে লিকুইড মিক্সচার হচ্ছে জল ইথানল মিক্সচার, হ্যাঁ, ওয়াটার প্লাস ধরো ইথানল আমি বলে দিচ্ছি মিক্সচার। আচ্ছা, এবারে সলভেন্ট হচ্ছে লিকুইড, এখানে গ্যাস মেশানো আছে, তুমি যেটা বলছো এই সোডা লাইম বা কার্বনেটেড ওয়াটার যেগুলো আর কি, সেটা হচ্ছে এইখানে তুমি এক্সাম্পলটা পেলে আর কি। হ্যাঁ, তারপর অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার, সেসব আর কি। অক্সিজেন ডিজলভ ইন ওয়াটার, সোডা ওয়াটার, হ্যাঁ, এক্সেট্রা। আচ্ছা, এবারে চলে এসো সলিড সলিড মিক্সচার। সলিড সলিড মিক্সচার কি বলতো, অ্যালয় যেগুলো, ধাতু সংকর যেগুলো, সেগুলো সলিড সলিড মিক্সচারের মধ্যে পড়ে। আচ্ছা, এবার লিকুইড সলিডে মেশানো আছে, যেখানে সলিডটা হচ্ছে লিকুইড আর সলভেন্টটা হচ্ছে সলিড। এইটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে অ্যামালগামগুলো, পারদ সংকর আর কি, যেখানে সলিডটা হচ্ছে লিকুইড কিন্তু সলভেন্টটা হচ্ছে তোমার সলিড। আর গ্যাস যে সলিডে মেশানো আছে, মানে গ্যাসটা হচ্ছে তোমার আহ, আহ, মানে সলিডে যখন মেশানো আছে সেগুলোই ধরো যখন
এমনিতে হয়তো মানে যখন হাইড্রোজেন প্যালাডিয়াম বা প্লাটিনাম বা নিকেল হাইড্রোজেন গ্যাসকে অ্যাবজর্ব না করে কিন্তু অ্যাবজর্ব করতে হয়। হ্যাঁ, তাহলে আমি জাস্ট এইভাবে লিখছি, হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্ব না করে অ্যাবজর্ব বলছি, অ্যাবজর্ব ইন প্লাটিনাম অর প্যালাডিয়াম অর নিকেল, এইগুলো হচ্ছে তার এক্সাম্পল। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি এক্সাম্পলগুলো একটা একটা করে দিয়ে রাখলাম, এবারে ওটা মানে সময় সময় পরীক্ষা যদি দিয়ে দেয় তুমি তোমার মতো করে জিনিসটাকে ম্যানেজ করতে পারবে। ঠিক আছে, মানে কোন একটা হয়তো উল্টোটা বলে দিল, যে সলিউশনটা বলে দিল, সে সলিউশন থেকে তোমাকে বলতে বললো কোনটা সলিউট কোনটা সলভেন্ট। দেখো আমি এই যে কথাটা বলছিলাম যে তোমাকে দেখতে হবে যে ওভারঅল সলিউশনের ফিজিক্যাল স্টেটটা কি, আর যাদেরকে মেশাচ্ছ তাদের ফিজিক্যাল স্টেটটা কি। তাহলে ওভারঅল সলিউশন ফিজিক্যাল স্টেটের সঙ্গে যার ফিজিক্যাল স্টেটটা ম্যাচ করবে বা একই হবে সেটাই হচ্ছে সলভেন্ট, অন্যটা সলিড। আর যখন দুজনেই গ্যাস বা দুজনেই লিকুইড বা দুজনেই সলিড এটা যখন বলবে, ধরো এই যে এই সিচুয়েশনটা, এই সিচুয়েশনটায় আর এই সিচুয়েশনটায় যেখানে সলিউট এবং সলভেন্ট দুজনের ফিজিক্যাল স্টেটটা এক্স্যাক্টলি একই, তখন তোমাকে মাথায় রাখতে হবে হচ্ছে যে কার পরিমাণটা বেশি আছে। যার পরিমাণটা বা যার মোল ফ্র্যাকশনটা বেশি আছে সেটাই হচ্ছে সলভেন্ট, যার মোল ফ্র্যাকশনটা কম আছে সেটা হচ্ছে সলিড। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা চলো, আচ্ছা এবারে নেক্সট আমরা যেটা বলবো যে সলিবিলিটি বলতে আমি কি বুঝছি। হোয়াট ডু মিন বাই সলিবিলিটি? ইজ ইট টেম্পারেচার ডিপেন্ডেন্ট? এটা কি টেম্পারেচার উপর ডিপেন্ড করে? আর তার সঙ্গে হোয়াট ইজ ইট ইউনিট? তাহলে দেখো আমি সলিবিলিটি নিয়ে তিনটে কোশ্চেন একসাথে পাঞ্চ করে বলছি। হোয়াট ডু মিন বাই সলিবিলিটি, এটা কি টেম্পারেচার উপর নির্ভর করে, তার ইউনিটটা কি হবে বলো। সলিবিলিটি কাকে বলে? দাব্রতা, দাব্রতা বা সলিবিলিটি কাকে বলে বলো, প্রীতম বলো। প্রীতম আছিস? কি প্রীতম নেই? দীপ বল, সলিবিলিটি বলতে কি বুঝিস? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপ বলতে পারবি? হ্যাঁ, দীপ নেই, কোথায় গেল রে? আরে বল সোহন, তুই বল। হ্যাঁ, মানে এটা আসলে আরেকটু প্রিসাইজলি বলতে হবে যে আচ্ছা তুমি কিন্তু স্যাচুরেটেড সলিউশনের কনসেপ্টটা তোমার মাথায় থাকে। ধরো কোনো একটা গিভেন অ্যামাউন্টের সলভেন্টে কোনো একটা সলিড তুমি রিজলভ করছো, ধরো তুমি জল নিয়েছো, জলে তো সোডিয়াম ক্লোরাইড দিয়েছো, নুন দিয়েছো, তুমি দিয়ে মেশাচ্ছ মেশাচ্ছ মেশাকে নাড়াচ্ছ নাড়াচ্ছ নাড়াচ্ছ, অনেকক্ষণ ধরে ঝাঁকাচ্ছ 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 টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখে। তবে একটা সময় পরে যেটা হবে দেখবে আর সোডিয়াম ক্লোরাইড রিজলভ হচ্ছে না, নিচে সোডিয়াম ক্লোরাইড থিতিয়ে রয়ে যাচ্ছে। এবার তুমি উপরের পোর্শনটাকে ঢেলে নাও, তাহলে উপরের যে পোর্শনটা হলো সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। এই সম্পৃক্ত দ্রবণে তোমার সোডিয়াম ক্লোরাইডের যে কনসেন্ট্রেশনটা সেটাই হচ্ছে তার সলিবিলিটি। তার মানে সলিবিলিটিটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট দ্যাট ক্যান বি ডিজলভ ইন এ স্পেসিফিক অ্যামাউন্ট অফ দ্য সলভেন্ট।
তাহলে সলিবিলিটিকে ডিফাইন করতে পারছি এইরকম ভাবে, অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার the maximum amount of solute that can be dissolved in a specific amount লিখি, specific amount of the solvent at a particular temperature the maximum amount of solute that can be dissolved in a specific amount of solvent is called the solubility of the solute in solvent. কোন একটা দ্রাবকে কোন একটা দ্রাবর যে দাব্রতা সেটা হচ্ছে at a particular temperature a maximum amount of solute that can be dissolved in a specific amount of solvent is called the solubility of the solute in solvent. আচ্ছা, এবারে এটা কি টেম্পারেচার উপর ডিপেন্ড করে? সাডেনলি আমি যেহেতু স্পেসিফিক টেম্পারেচার যেখানে বলে দিচ্ছি তার মানে পরিষ্কার বুঝতে পারলে হ্যাঁ সাডেনলি এটা টেম্পারেচার উপর নির্ভর করে। তাহলে ইট ডিপেন্ডস অন টেম্পারেচার, এটা টেম্পারেচার উপর নির্ভর করে। আচ্ছা, কেমন করে নির্ভর করে? আচ্ছা, কেমন করে নির্ভর করে সেটা যদি তুমি বুঝতে চাও সেটা অনেকগুলো জায়গা দিয়ে বুঝতে হয়। দেখো, এইটা এই মানে টেম্পারেচার নির্ভর করে, সেটা কেমন করে নির্ভর করবে সেটা ইউজুয়ালি আসে হচ্ছে তোমার ভ্যান ডপ ইকুয়েশনটা খেয়াল করো। ভ্যান ডপ ইকুয়েশন কি বলে? dln k বাই dt হচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার, যেখানে কেটা হচ্ছে তোমার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইটা মোটামুটি ভাবে মানে আমরা কে পি লিখি কনস্ট্যান্ট, মানে প্রেসারের টার্মসে লিখে আছি। এখানে কে পিটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার আর মানে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার বলাটা ঠিক না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে কি বলবো ইন টার্মস অফ, আচ্ছা ইন টার্মস অফ প্রেসার বলি, ইন টার্মস অফ প্রেসার এটা। আচ্ছা, এবারে এটা ভ্যান ডপ ইকুয়েশন। এবারে যখন আমি তোমার সলিবিলিটি নিয়ে কথাবার্তা বলি সেখানেও কিন্তু একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি হয় বলে অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা আসে, তখন এই কেপিটা চলে এলো তোমার ডিএলএন এস লিখে দিলাম, এসটা হচ্ছে সলিবিলিটি বাই ডিটি, এটা হয়ে যাচ্ছে ডেল্টা এইচ বাই আর টি স্কয়ার, যেখানে এসটাকে আমি নাম দিচ্ছি সলিবিলিটি। ঠিক আছে, এসটা হচ্ছে সলিবিলিটি। আচ্ছা দেখো, ডেল্টা এইচ হচ্ছে এনথালপি ফর দ্য প্রসেস। এবারে কেমিক্যাল রিয়াকশনস হলে ডেল্টা এইচ এনথালপি অফ দ্য রিয়াকশন, এখানে ফিজিক্যাল প্রসেস হচ্ছে ডেল্টা এইচ হচ্ছে এনথালপি অফ দ্য প্রসেস। আচ্ছা, যদি এমন হয় যে ইফ ডেল্টা এইচটা তাহলে লেস দ্যান জিরো, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে ডিউরিং সলিউশন, যখন সলিউশনটা তৈরি হচ্ছে হিট ইজ রিলিজড আর কি, মানে তখন সিস্টেমটা গরম হয়। তুমি দেখবে যখন সালফিউরিক অ্যাসিড এবং জল মেশানো হয় তখন ডেল্টা এইচটা নেগেটিভ হয়, কারণ সিস্টেমটা তোমার গরম হয়ে যায় আর কি। এটা তখন কি হবে? দেখো, ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়ে যায়, ডেল্টা এইচ যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ডিএলএন এস বাই ডিটিটা নেগেটিভ, তার মানে কি টেম্পারেচার বাড়ালে এলএন এস বাই এসটা কমবে। তাহলে তখন কি হবে? দেন solubility decreases with increasing temperature। মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? ডেল্টা ইজ নেগেটিভ মানে রাইট হ্যান্ড সাইড তো নেগেটিভ হয়ে গেল, তা ডিএলএন এস বাই ডিটি নেগেটিভ মানে কি টেম্পারেচার যখন বাড়াবো এলএন এসটা কমবে অর্থাৎ এসটা কমবে, তখন সলিবিলিটি ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার। সেটা তুমি ধরো জল এবং সালফিউরিক অ্যাসিডের যখন মিক্সচার বা জল এনওইচ এর মিক্সচারের ক্ষেত্রে তুমি এই সিচুয়েশন দেখতে পাবে। এখানে ধরো তুমি সলিউশন অফ
মানে এক্সাম্পল হিসেবে যদি দেখো, সলিউশন অফ H2SO4 প্লাস ওয়াটার বা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ওয়াটার, ল্যাবরেটরিতে দেখবে সালফিউরিক অ্যাসিডের সলিউশন যখন বানাচ্ছ, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড জল মিশিয়ে যখন সলিউশন বানাবে, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বীজ নিয়ে যদি এনওই সলিউশন বানাও, দেখবে সেটা গরম হচ্ছে। গরম হচ্ছে মানে প্রসেসটা এক্সোথার্মিক, ডেল্টা এইচ লেস দ্যান 0, তখন কিন্তু টেম্পারেচার বাড়ালে সলিবিলিটিটা কমে যায়। যদি এরকম হয়ে যায়, ইফ ডেল্টা এইচটা গ্রেটার দ্যান 0, তার মানে ডিউরিং সলিউশন হিট ইজ রিকোয়ার্ড, মানে তখন ঠান্ডা হয় আর কি। তুমি দেখবে জলেতে ইউরিয়া, গ্রামের দিকে যারা লোকজন তারা দেখবে ওই জমিতে যখন সারটা দেওয়া হয়, একটা ইউরিয়া, এক মুঠো ইউরিয়া নিয়ে তুমি যদি একটুখানি জল দাও, দেখবে কি ঠান্ডা হয়ে যাচ্ছে। বা ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের ধরো কোনো একটা সলিউশন তুমি করছো, তখন তুমি দেখবে ডেল্টা এইচটা পজিটিভ আছে। তার ডেল্টা এইচ যদি পজিটিভ হয়ে যায়, তখন কিন্তু ডিএলএন এস বাই ডিটিটা পজিটিভ, তখন টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ে। তাহলে এখানে কি হবে, দেন solubility increases with increase in temperature. এক্সাম্পল হচ্ছে তোমার সলিউশন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার, অর্থাৎ ইউরিয়া প্লাস ওয়াটার, এই সিচুয়েশনে বলে তো তুমি দেখতে পাবে। আচ্ছা, এবারে অনেক সময় যেটা হয় যে কখনো কখনো দেখা যাবে ডেল্টা এইচটা টেন্ডস টু 0, মানে ধরো বেঞ্জিনে টলুইন মেশাচ্ছ, হ্যাঁ, সেই ধরনের সিচুয়েশনে যে একটা নন পোলারের সঙ্গে যখন নন পোলার মেশানো হচ্ছে, তখন ডেল্টা এইচটা ইউজুয়ালি 0 হয়। তখন তো যদি এমন হয় যে ইফ ডেল্টা এইচ এক্সাক্টলি 0 হলে না হলে মোরাললেস 0, তখন দেখো ডেল্টা জিটা কত হবে, ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। তো তখন জিনিসটা জাস্ট মাইনাস অ্যাপ্রক্সিমেটলি মাইনাস টি ডেল্টা এস বলবো। তখন এনথালপি ফ্যাক্টর যখন নেগলিজিবলি স্মল, মানে পার্টিকুলারলি নন পোলারের সঙ্গে নন পোলার যখন মেশাও, ডেল্টা এইচটা মোরাললেস 0 হয়, তখন ডেল্টা জিটা হচ্ছে মাইনাস টি ডেল্টা এস হবে। আচ্ছা, এবারে এই কোনো একটা পার্টিকুলার প্রসেস কন্টিনিউয়াসলি ঘটতে গেলে ডেল্টা জিটা নেগেটিভ হতে হয়, তখন ডেল্টা এসটা তোমার পজিটিভ হতে হবে এতে। এবার সেটাই দেখতে পাওয়া যায় যে যে তাহলে এই পার্ট ইন দিস কেস এ সলিউশন will be formed due to positive entropy of mixing. ডিউ টু পজিটিভ এন্ট্রপি অফ মিক্সিং, মানে মেশানোর সময় ডেল্টা এসটা যদি পজিটিভ হয়, তবে ডেল্টা যেটা নেগেটিভ হবে, তবেই সেটা মিশবে। তাহলে ইন দিস কেস সলিউশন উইল বি ফর্ম ডিউ টু পজিটিভ এন্ট্রপি অফ মিক্সিং। আচ্ছা, তাহলে ডেল্টা এসটা হচ্ছে পজিটিভ, ডেল্টা এসটা পজিটিভ। আর এবারে দেখো এখানে টেম্পারেচারটা গুণ আছে, তার টেম্পারেচার বাড়ালে কি হবে, মাইনাস টি ডেল্টা এসটা বেশি নেগেটিভ হতে চাইবে, আর ডেল্টা জি নেগেটিভ হলে তবে তোমার সলিউশনটা তৈরি হয়। তাহলে ইন দিস কেস সলিবিলিটি সার্টেনলি ইনক্রিজ করবে, increases with increase in temperature. আচ্ছা, জেনারেল ট্রেন্ডটা তুমি সবসময় এটা দেবে, কিছু এক্সেপশনাল কেস ছাড়া টেম্পারেচার বাড়ালে ইউজুয়ালি সলিবিলিটি বাড়ে ডিউ টু পজিটিভ এন্ট্রপি অফ মিক্সিং, যেখানে এনথালপি ফ্যাক্টরটা অতটা ডমিনেট করছে না। যেমন নন পোলার যে ডিজলভ করছে, সেটা এনট্রপি অফ মিক্সিং এর জন্যই হয়। আর যখন তুমি ধরো সোডিয়াম ক্লোরাইডকে জলে দিচ্ছ, সেখানে ল্যাটিস এনার্জি, সলভেশন এনার্জি, এই ফ্যাক্টরগুলো এতটাই ডমিনেট করে, তখন এনট্রপি ফ্যাক্টরটা তোমাকে মাথার মধ্যে না রাখলেও চলে। তখন এই সলভেশন এনার্জিটা ল্যাটিস এনার্জির থেকে বেশি হচ্ছে কি হচ্ছে না, সেখান থেকে তোমাকে বুঝতে হয় যে এটা রিজলভ করবে কি করবে না। ঠিক আছে, তাহলে ইউজুয়ালি দেখবে টেম্পারেচার বাড়ালে অনেক ক্ষেত্রেই, মানে খুব যদি স্পেসিফিক কোনো ইন্টারাকশন না থাকে, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ে ডিউ টু পজিটিভ এন্ট্রপি মিক্সিং। আর যদি স্পেশাল কাইন্ড অফ ইন্টারাকশন কিছু থাকে, তখন কিন্তু ডেল্টা এইচ তার সাইনটা অ্যাকচুয়ালি ঠিক হচ্ছে, কিন্তু এক্সোথার্মিক প্রসেস হয়, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি কমবে, আর যদি এন্ডোথার্মিক প্রসেস হয়, টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়বে। তাহলে এই যে টেম্পারেচারের এফেক্টটা, যেটা এখানে বলা হয়েছিল না, যে এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্স, এই টেম্পারেচার ডিপেন্ডেন্স, সেইটা নিয়ে আমরা ডিটেল কিছুটা কথাবার্তা বললাম। আচ্ছা, আর তারপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমার তার ইউনিট, যেটা ইউনিটস অফ সলিবিলিটি,
দেখো, অনেক রকমের ইউনিটই তুমি ব্যবহার করতে পারো, অনেক রকমের ইউনিট ব্যবহার করতে পারো। তুমি মোলালিটি ব্যবহার করতে পারো, মোলারিটি ব্যবহার করতে পারো, নর্মালিটি ব্যবহার করতে পারো, হ্যাঁ, গ্রাম পার 100 ml মানে পার্সেন্টেজে ব্যবহার করতে পারো, ওয়েট পার্সেন্টেজ ব্যবহার করতে পারো, ভলিউম পার্সেন্টেজ ব্যবহার করতে পারো, বিভিন্ন রকমের। তাহলে একটা কনভেনশনাল ইউনিট হচ্ছে যে ওয়ান অফ দ্য ইউনিটস আমি লিখছি, আমি প্রত্যেকটা কনসেন্ট্রেশন টার্ম ডিটেল আলোচনা করব। ওয়ান অফ দ্য ইউনিটস হচ্ছে তোমার মোল পার লিটার, মানে একটা ইউনিট আমি জাস্ট বললাম মোল পার লিটার। এছাড়া এটা হচ্ছে মোলারিটি আর কি, অর এটাকে তুমি জাস্ট বলতে পারো মোলারিটি, যেটা ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হয় এটা। এছাড়া মোলালিটি ব্যবহার করা যেতে পারে, গ্রাম পার 100 ml সেটা তুমি ব্যবহার মানে পার্সেন্টেজ আর কি, ওয়েট বাই ভলিউম পার্সেন্ট এটা তুমি ব্যবহার করতে পারো, ওয়েট বাই ওয়েট পার্সেন্ট ব্যবহার করতে পারো, দুটোই লিকুইড বা দুটোই গ্যাস হলে তুমি ভি বাই ভি পার্সেন্ট এইভাবে তুমি ব্যবহার করতে পারো, অনেক রকম ইউনিট ব্যবহার করতে পারো। ওয়ান অফ দ্য কনভেনশনাল ইউনিট হচ্ছে তোমার মোল পার লিটার। ঠিক আছে, বোঝা গেল এই জায়গাটা পরিষ্কার? হ্যাঁ বলো। সব সময় নয় বলেছি, সব সময় তো নয় বললাম, এই তিনটে কেসই তো বললাম। টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি বাড়ে, যেটা সব ক্ষেত্রেই। ধরো সব ক্ষেত্রে মানে তুমি যখন এতে দেখবে, তুমি যখন ল্যাবরেটরিতে তুমি কাজ করো, ধরো যে কোনো একটা অর্গানিক স্যাম্পেল তুমি নিয়েছো, হ্যাঁ, তার অ্যাকোয়াস সলিউশন বানাচ্ছো, ধরো জলে বেনজোইক অ্যাসিড দিয়ে তার তুমি সলিউশন বানাতে চাইছো, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি হচ্ছে তুমি সার্টেনলি দেখবে প্রথমে যখন বেনজোইক অ্যাসিড দিলে সে দেখবে সে ডিজলভ করছে না। এবার তুমি হচ্ছে কি করছে, বেশ করে গরম করো, গরম করলে দেখবে ডিজলভ করে যাবে। মানে মোস্ট অফ দ্য কেসেই তো এটা হয়, টেম্পারেচার বাড়ালে হচ্ছে সলিবিলিটি বাড়ে। এর জন্য আবার কষ্ট করে তোমাকে এক্সাম্পল খুঁজতে হবে না। হ্যাঁ, বুঝেছো? সবসময় সেটা হবে। বুঝছে? আচ্ছা, আমি এই যে আলোচনাটাকে করলাম, সেই আলোচনার সঙ্গে সঙ্গে আরো দু তিনটে কোশ্চেন এর সাথে অটোমেটিক্যালি এসে গেছে। ধরো মানে এই কোশ্চেনগুলো উত্তর আর আমাকে বলতে হবে না। সেটা হচ্ছে যে কমেন্ট অন দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি, সেটা আমি দেখো অলরেডি বলে দিয়েছি। কমেন্ট অন দ্য এফেক্ট অফ টেম্পারেচার অন সলিবিলিটি, এটা আমি অলরেডি বলে গেলাম। তারপরে ধরো যদি এরকম একটা কথা বলা হয়, এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট স্টেটমেন্ট লাইক ডিজলভস লাইক। তাহলে এই যে লাইক ডিজলভস লাইক এই স্টেটমেন্টটা তোমাকে জাস্ট এক্সপ্লেন করতে বলা হয়েছে। মানে বেসিক্যালি দেখবে পোলার পোলারে ডিজলভ করে, মানে পোলার সলিড পোলার সলভেন্টে ডিজলভ করে, আর নন পোলার সলিড নন পোলার সলভেন্টে ডিজলভ করে। এইটাই জাস্ট এখানে মূলত বলা হচ্ছে। নন পোলারে কেন ডিজলভ করে, ডিউ টু পজিটিভ এন্ট্রপি মিক্সিং। আর পোলার পোলার এখানে ডিজলভ করে, সেটার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যদি কোনো একটা আয়নিক কম্পাউন্ড কনসিডার করি, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড জলে কেন ডিজলভ করে, কারণ সোডিয়াম ক্লোরাইডের যে ল্যাটিস এনার্জি সেটাকে এক্সিড করে যাচ্ছে সলভেশন এনার্জি। এইটা তার মানে যেটা কথা হচ্ছে যে ইউজুয়ালি তুমি দেখবে যে কোনো একটা আয়নিক কম্পাউন্ড বা পোলার কোনো কম্পাউন্ড পোলার সলভেন্টে ডিজলভ করছে, আর একটা নন পোলার কম্পাউন্ড, হ্যাঁ, সেটা হচ্ছে নন পোলার কম্পাউন্ড হচ্ছে সলিউট হচ্ছে নন পোলার সলভেন্টে ডিজলভ করছে। তাহলে এইটা জাস্ট বলা, সেটাই হচ্ছে তোমার এই লাইক ডিজলভস লাইক। ঠিক আছে? ঠিক আছে তো? তাই এই দুটো প্রশ্ন আর আলাদা করে লেখাচ্ছি না। আচ্ছা, এবারে আমি বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন টার্মস তো পরে আলোচনা করব। তার আগে যখন সলিবিলিটি নিয়ে কথাবার্তা বলা হলো, এবার সমস্ত রকমের সলিবিলিটি সেটা তোমাদের সিলেবাসের মধ্যে উল্লেখ করা নেই। তোমাদের যেটা আছে যে সলিবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড, সেইটা নিয়ে হচ্ছে
তোমাদের আলোচনাটা আছে, মানে সলিবিলিটি অফ সলিড ইন এ লিকুইড সেটা তো খুব কমন, সেগুলি আমরা মূলত আলোচনা করি। কিন্তু সলিবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড সেই সংক্রান্ত হেনরিজ ল সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেইটা একটুখানি আমাদের বুঝতে হবে। তাহলে মানে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে হেনরিজ ল, মানে কোশ্চেনটা এভাবে লিখি, স্টেট অ্যান্ড এক্সপ্লেন হেনরিজ ল। স্টেট অ্যান্ড এক্সপ্লেন হেনরিজ ল। দেখো, হেনরিজ ল ইজ অল অ্যাবাউট সলিবিলিটি অফ গ্যাস ইন এ লিকুইড। সেই হেনরিজ ল এর অনেক রকমের স্টেটমেন্ট তুমি ভাবতে পারো, তবে নর্মাল যে স্টেটমেন্টটা বলতে তোমার সুবিধা হবে সেটা হচ্ছে এই যে কোনো একটা গিভেন অ্যামাউন্ট অফ তুমি লিকুইড নিয়েছো, সেখানে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে কতটা পরিমাণ গ্যাস ডিজলভ করবে সেটা হচ্ছে ওই গ্যাসের উপরে যে প্রেশারটা তুমি দিচ্ছ তার উপরে। তাহলে স্টেটমেন্টটাকে জাস্ট এইরকম ভাবে বলা হোক, একটা পার্টিকুলার টেম্পারেচার, এখানে টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার at a constant temperature, the solubility of gas in a liquid solubility of a gas in a liquid is directly proportional to the partial pressure of the gas present above the surface of liquid above the surface of liquid or solution. Because at a constant temperature, the solubility of a gas in a liquid is directly proportional to the partial pressure of the gas present above the surface of liquid or solution. তো ব্যাপারটা কিরকম দেখো, তুমি যদি এইরকম করে ব্যাপারটাকে ভাবো, ধরো এই যে কোন একটা এতে কতখানি ডিজলভ করছে, মানে কোনো একটা ধরো কতখানি গ্যাস ডিজলভ করছে, ধরে নাও সেটাকে মানে মাসে তুমি লিখতে পারো, তুমি মোল ফ্র্যাকশনে লিখতে পারো, বিভিন্ন রকম ভাবে তুমি লিখতে পারো আর কি। ঠিক আছে, তাহলে আমি এটাকে মানে মিশে যাওয়ার পরে যে সলিবিলিটি সেটাকে তাহলে মোল ফ্র্যাকশন দিয়েও ভাবা যেতে পারে আর কি। তাহলে এই যে মোল ফ্র্যাকশনটা, মোল ফ্র্যাকশন যেটা, হ্যাঁ এটা হচ্ছে কোন একটা মানে আমি ধরো কোন একটা যখন সলিউশন তৈরি হচ্ছে, কোন একটা গ্যাস যখন তোমার লিকুইডে মিশলো, মেশার পরে তো আলটিমেটলি তোমার একটা সলিউশন তৈরি হলো। ঠিক আছে, এবার সেই যে সলিউশনটা তৈরি হয়েছে, সেই সলিউশনে গ্যাসের যে মোল ফ্র্যাকশন সেটাকে আমি ধরো এক্স এইভাবে নাম দিচ্ছি। ঠিক আছে, এই এক্সটা তাহলে কি হবে, এক্সটাকে তুমি লিখতে পারো দিস ইজ প্রপোর্শনাল টু তার পার্সিয়াল প্রেশার। আচ্ছা, এবারে দেখো যদি একটাই গ্যাস ডিজলভ করে তখন তুমি জাস্ট এক্সটা প্রপোর্শনাল টু পি বলতে পারো। এবারে যদি এমন হয় ধরো কোনো একটা লিকুইড আছে, তার লিকুইডে একটা গ্যাস মিক্সচার আছে, তার লিকুইডের উপরে যদি একটা গ্যাস মিক্সচার থাকে, তখন কিন্তু কোন গ্যাসটা ডিজলভ করছে সেইটা তোমায় ভাবতে হবে। তখন তুমি এটাকে লিখবে যে যে আই এর গ্যাসটাকে ডিজলভ করে তার মোল ফ্র্যাকশনটা সেটাকে তার পার্সিয়াল প্রেশারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে তুমি লিখতে পারো এক্স আইটা একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কে ইন্টু পিআই, এরকম ভাবে লিখতে পারো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার হেনরিজ ল হলো, হেনরিজ ল, যেখানে কে ইজ দ্য proportionality
কনস্ট্যান্ট, কিন্তু এই কেটাকে কখনো হেনরিজ ল কনস্ট্যান্ট বলা হচ্ছে না, কেটাকে কিন্তু হেনরিজ ল কনস্ট্যান্ট বলা হচ্ছে না। এবারে অ্যাকচুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে যে বাঁদিকে পিআইটাকে লিখে দিলে এটা হয়ে যাচ্ছে 1/k ইন্টু এক্সআই হয়ে গেল। তখন এটাকে এইরকম ভাবে লেখে পিআই ইকুয়াল টু ধরো কে সাফিক্স এইচ ইন্টু এক্সআই। এই যে ফর্মটা লেখে, এই ফর্মটা হচ্ছে পপুলার ফর্ম অফ দ্য হেনরিজ ল। আমি হেনরিজ ল যে স্টেটমেন্টটা দিয়েছি, স্টেটমেন্ট অনুযায়ী যখন কোনো একটা গ্যাস কোনো একটা লিকুইডে ডিজলভ করছে, তাহলে গ্যাসের মোল ফ্র্যাকশনস ইন দ্য লিকুইড সেটা হচ্ছে তার সলিবিলিটির সঙ্গে প্রপোর্শনাল, সেটা তার উপরে যে পার্শিয়াল প্রেশার যেটা আছে ওই গ্যাসটার তার সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। তাহলে এক্সআইটা প্রপোর্শনাল টু পিআই, সেখানে এক্সআই টু কে ইন্টু পিআই বললাম। অর্থাৎ যে স্টেটমেন্টটা আমি লিখেছি সেই স্টেটমেন্টটা তোমার ম্যাথামেটিক্যালি লিখলে এইরকম দাঁড়ায়। কিন্তু হেনরিজ ল কনস্ট্যান্ট এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে নয়, কিন্তু যখন এটাকে ঘুরিয়ে লিখছো পিআই ইকুয়াল টু কে এইচ ইন্টু এক্সআই, এইটা হচ্ছে পপুলার ফর্ম অফ হেনরিজ ল, পপুলার ফর্ম অফ হেনরিজ ল। আর এখানে কে এইচটাকে বলা হচ্ছে হেনরিজ ল কনস্ট্যান্ট, হেনরিজ ল কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, যে এই হেনরিজ ল কনস্ট্যান্ট অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। ডিপেন্ডস অন, 1 নম্বর সার্টেনলি টেম্পারেচারের উপর নির্ভর করবে, আর 2 নম্বর সার্টেনলি নেচার অফ সলভেন্ট অ্যান্ড সলিউট, তার উপরে নির্ভর, এই দুটো ফ্যাক্টরের উপরে সার্টেনলি কেএইচটা হচ্ছে তোমার নির্ভর করবে। আচ্ছা, এবারে দেখো এখান থেকে যে যদি কেএইচ এর ভ্যালুটা তোমার সকল বেশি হয়, মানে এখানে খেয়াল করে দেখো এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কেটা যত বেশি হবে তত বেশি সলিবিলিটি হবে। তো মানে কেটা যত বেশি হবে তত বেশি সলিবিলিটি হবে, কিন্তু কেএইচ থেকে তো 1/k, তার মানে হায়ার দ্য ভ্যালু অফ হেনরিজ ল কনস্ট্যান্ট, lower is the solubility of the gas in liquid, বা উল্টো দিকে, or lower the value of KH, higher is the solubility of the gas in liquid। তার মানে যেটা ইম্পর্টেন্ট যে কেইচ যত বেশি হবে সলিবিলিটি কিন্তু তত কম হবে, কারণ কেইচটা হচ্ছে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা, পার্শিয়াল প্রেসার বাড়লে সলিবিলিটি বাড়ে, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট রেসিপ্রোকাল হয়েছে যদি হেনরিজ ল কনস্ট্যান্ট, তাহলে হেনরিজ ল কনস্ট্যান্ট যত বেশি হবে তত তোমার সলিবিলিটি কমবে, অ্যান্ড ভাইস ভার্সা, যত কম হবে তত সলিবিলিটি তোমার বাড়বে। ঠিক আছে, বোঝা গেল হেনরিজ লটা? আচ্ছা, এই যে হেনরিজ ল এইটা কিন্তু সব সময় যে স্যাটিসফাইড হয় সেরকম নয়। এক্ষেত্রে এটা দেখতে হবে যে মূলত যখন তোমার একটা মানে কি বলবো, যে যে ক্ষেত্রে গ্যাসগুলোর সঙ্গে সলভেন্টের, তাহলে সলভেন্টটাকে তুমি জল কনসিডার করো, তার যদি খুব স্ট্রং করে ইন্টারাকশন থাকে তখন কিন্তু হেনরিজ লটা হচ্ছে ভ্যালিড হয় না। একটুখানি মাথায় রাখবে যে হেনরিজ লটা তখনই ভ্যালিড হয় যখন গ্যাসটা ইউজুয়ালি হচ্ছে তোমার নিউট্রাল, মানে নিউট্রাল মানে আমি বলছি যে নন পোলার আর কি। যদি একদম নন পোলার হয়, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, তাদের ক্ষেত্রে হচ্ছে হেনরিজ লটা বেটার তোমার হয়। তাহলে মানে মানে হেনরিজ ল is violated if there is a strong interactions between solvent and solute। ধরো তোমার এই যে নাইট্রোজেন, অক্সিজেন obeys Henry's law better than এই ধরো অ্যামোনিয়া,
কার্বন ডাইঅক্সাইড এক্সেট্রা। তাহলে অ্যামোনিয়া বা অ্যামোনিয়া তো এক নম্বর পোলার, আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সে ওভারঅল মলিকুলটা ডাইপোল মোমেন্ট নেয় বলতে ক্ষেত্রে একটা ডাইপোলার ক্যারেক্টার আছে। তার ক্ষেত্রে একটা পোলার সলভেন্ট জল তার ইন্টারাকশন খুব স্ট্রং হবে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে হেনরিজ লটা ওবেড হয় না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যদি কনসেন্ট্রেশন খুব বেশি হয় তখন হেনরিজ ল ওবেড হয় না। হেনরিজ ল ইজ violated if concentration is very high. কনসেন্ট্রেশন যদি যথেষ্ট বেশি হয়ে যায় না, তখন তুমি দেখবে যে হেনরিজ লটা তোমার ওবেড হবে না। হ্যাঁ বলো। হুম। আর তখন কি হচ্ছে, ওই যে হয় না মানে সলিউশন, মানে বেসিক্যালি হেনরিজ লটা না আইডিয়াল সলিউশনের জন্য স্ট্রিক্টলি ভ্যালিড। হ্যাঁ, সেই আগের দিন আমি আইডিয়াল সলিউশন নন আইডিয়াল সলিউশন বলেছিলাম তো, যদি কনসেন্ট্রেশনটা খুব বেশি হয়ে যায় তাহলে সলিউশনটা ডেভিয়েটেড হয়ে যায় ফ্রম আইডিয়ালিটি, আর সলিউশন যখন ডেভিয়েটেড হয়ে যাবে ফ্রম আইডিয়ালিটি তখন হেনরিজ লটা ওবেড হবে না। হুম, ঠিক আছে, তাহলে হেনরিজ লটা বুঝতে পারলে। আচ্ছা, আর এবারে এবারে এইখানে আমি দেখো যখন হেনরিজ লটা বলেছিলাম কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের কথা বলেছিলাম, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার। এখান থেকে অটোমেটিক্যালি যে কোশ্চেনটা আছে তার টেম্পারেচার বাড়ালে তোমার সলিবিলিটিতে গ্যাসের সলিবিলিটি ইন লিকুইড কি হবে সেটা একটুখানি দেখতে হবে। তাহলে নেক্সট একটা কোশ্চেন আমি বলছি, ধরো কমেন্ট অন দ্য এফেক্ট অফ টেম্পারেচার effect of temperature on the solubility of gas in a liquid। তাহলে দেখো একটা গ্যাসের সলিবিলিটি ইন লিকুইড টেম্পারেচার তার এফেক্টটা কি হবে, কোয়ালিটি যদি বলো তো টেম্পারেচার বাড়ালে কি হবে, টেম্পারেচার কমালে কি হবে, বলো দেখি কি হবে। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার, বলো না, সলিবিলিটি হুম ইন এ লিকুইড সাডেনলি ডিক্রিজেস। কারণটা বলতে পারবে কেন টেম্পারেচার বাড়ালে সলিবিলিটি ডিক্রিজ করবে, কি মনে হয় বলতে পারো? না দেখো মানে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ঠিকই, এটা কি ঠিক থার্মোডাইনামিক্সের ল্যাঙ্গুয়েজে যদি তুমি বলো যে ধরো গ্যাস যদি লিকুইডে ডিজলভ হয়ে থাকে তাহলে এনট্রপি বেশি, নাকি গ্যাস যদি ফ্রিলি ঘুরে বেড়াতে পারে র্যান্ডাম কাইনেটিক ওয়েতে তখন এনট্রপি বেশি, কখন এনট্রপিটা বেশি? ঘুরে বেড়ালে। তার মানে কি, তার মানে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে যদি গ্যাসটা লিকুইডে ডিজলভ না থেকে যদি বেরিয়ে যেত তাহলে প্রসেসটা এনট্রপিক্যালি ফেভারেবল হতো। আর এনট্রপিক্যালি ফেভারেবল প্রসেস যদি হয় তাহলে টেম্পারেচার বাড়ালে সেটা সবসময় ইজিলি হবে। এই যে আমি এখানে যেমন বলেছিলাম না, যখন ডেল্টা জিটা তো আলটিমেটলি তোমার নেগেটিভ হতে হবে, ডেল্টা জিটা নেগেটিভ হতে হবে, আর এনট্রপিক্যালি ফেভারেবল প্রসেস মানে ডেল্টা এসটা পজিটিভ, তাহলে মাইনাস টি ডেল্টা এসটা যত বেশি নেগেটিভ হবে প্রসেসটা তত স্পন্টেনিয়াস। তাহলে দেখো মাইনাস টি ডেল্টা এসটা অনেক নেগেটিভ হতে গেলে টেম্পারেচারটা যত তুমি বাড়াবে, যেহেতু ডেল্টা এসটা পজিটিভ তাহলে মাইনাস টি ডেল্টা এসটা নেগেটিভ হবে, তখন ডেল্টা জিটা হচ্ছে তোমার অনেক বেশি নেগেটিভ হবে, প্রসেসটা স্পন্টেনিয়াস হবে। তা যেহেতু গ্যাসটা লিকুইডে ডিজলভ আছে ভার্সেস গ্যাসটা ফ্রি হচ্ছে, অর্থাৎ গ্যাসটা ফ্রি হয়ে যাওয়াটা এন্ট্রপিক্যালি ফেভারেবল প্রসেস, আর এন্ট্রপিক্যালি ফেভারেবল প্রসেস সবসময় টেম্পারেচার বাড়ালে হচ্ছে অনেক বেটার হবে। ঠিক আছে, তাহলে এটা কেন আমি বললাম অ্যাজ দিস ইজ
মানে সলিউবল হওয়াটা হচ্ছে এন্ট্রপিক্যালি আনফেভারেবল দাদা। মানে আচ্ছা, এটা এটা একটা ভালো করে করেই বলি। তা উইথ ইনক্রিজিং টেম্পারেচার সলিবিলিটি ডিক্রিজেস। কারণটা হচ্ছে যেহেতু অ্যাজ উইথ, আচ্ছা আর অ্যাজ ফ্যাজ লিখতে হবে না, চলো এটা মুখে বলে দিলাম, ওইটা থাক, আর লিখতে হবে না। হ্যাঁ, মানে এটা তাহলে আরেকটুখানি যেটা বললো কাইনেটিক এনার্জিতে তুমি বলতে পারছো, তুমি সলিবিলিটিতেও বলতে পারছো যে গ্যাসটা যখন ফ্রি হবে তখন তার এন্ট্রপি বাড়বে, তার টেম্পারেচার বাড়ালে সে ফ্রি হতে চাইবে, তাহলে ওই যা সলিউশন থেকে সলিবিলিটি কমে যাওয়াটা, সলিবিলিটি কমে গেলেই হচ্ছে গ্যাসটা ফ্রি হতে পারছে আর কি, সেই জন্য সেই প্রসেসটা ফেভারেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? চলো এবার, এবারে এইটা আমাকে একটুখানি বলো তো, যে যখন ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল যখন খোলো তখন তো হঠাৎ করে একটুখানি নাড়িয়ে নিয়ে খুললে আরই তুমি বুঝতে পারো বেশ মানে গ্যাসগুলো বেরোয় আর কি। তারপরে ওখানে নিশ্চয়ই হাই প্রেসারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে রিজলভ করা আছে। তাহলে জাস্ট কোশ্চেনটা এইরকম ভাবে লিখি, হাউ কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড, concentration of carbon dioxide in soft drinks is increased. বলো এই সফট ড্রিঙ্কস এর ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কি করে বাড়ানো হয়? বলতে পারবে? একদম আর কিছুই না। তাহলে এখানে আমি তো হেনরিজ ল এর একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে। হেনরিজ ল কি বলছে, প্রেসার বাড়ালে হচ্ছে সলিবিলিটি বাড়ে। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে তুমি প্রচন্ড বেশি প্রেসারে কার্বন ডাইঅক্সাইড দাও, তাহলে সাডেনলি হচ্ছে তোমার বেড়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড সলিবিলিটি বেড়ে যাবে। তাহলে এটা কি করে না, উইথ ইনক্রিজ ইন প্রেসার। তাহলে উইথ ইনক্রিজ ইন প্রেসার solubility of carbon dioxide in water increases and hence concentration of carbon dioxide in soft drinks আর কি increase। আচ্ছা আচ্ছা, এইটা বলো তো, জানো কি না, হোয়াট ইজ বেঞ্চ, হাউ ইট ক্যান বি অ্যাভয়েডেড? কিরে সোহম ডাক্তার, বল বেঞ্চ কাকে বলে? হুম 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 একদমই ঠিকই বলেছো। মানে আচ্ছা, এটা কেন বলতে পারবে যে হঠাৎ ডুবুরিরা, স্কুবা ডাইভার আর কি, পার্টিকুলারলি যারা ডুবুরিরা নিচ থেকে যখন উপরে উঠে যায় তখন হঠাৎ করে ওই ভ্যাকুয়াম তৈরি হয় কেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। দেখো ডুবুরিরা যখন নিচে নামছে তখন তারা তো মানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নামে। অক্সিজেন সিলিন্ডার তো 100% অক্সিজেন থাকে না। হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার মানে বেসিক্যালি এয়ার তুমি বলতে পারো আর কি, এয়ার নিয়ে নামছে বেসিক্যালি। হ্যাঁ, আচ্ছা এবারে প্রচন্ড নিচে যখন সে চলে গেল তখন তো প্রেসার খুব হাই, প্রেসার খুব হাই বলে ওই যে যেটা আমাদের গ্যাস যেটা নিয়ে গেছে সে ডুবুরি, সেই গ্যাসের সলিবিলিটি ইন ব্লাড প্রচন্ড বেড়ে যায়। ঠিক আছে, এবার তারপরে হঠাৎ করে যখন উপরে উঠলো সে, তখন কি হচ্ছে, প্রেসার রিলিজ করলো বলে সলিবিলিটি কমে যাবে। সলিবিলিটি যদি কমে যায় তখন কি হবে,
না ওই যে গ্যাসগুলো, সেই গ্যাস গুলো ব্লাড থেকে যা বেরোতে চাইবে। এবারে যেহেতু এই যে এয়ারটা নিয়ে সে গেছে সেখানে নাইট্রোজেনের কনসেন্ট্রেশনটা খুব বেশি, এই নাইট্রোজেন গ্যাস যখন না ওরকম বেরোনোর চেষ্টা করবে, সে কি করবে, এই ছোট ছোট ওই মানে ক্যাপিলারিজের উপরে একটা ব্লক তৈরি করে ফেলে, মানে নাইট্রোজেন গ্যাসগুলো একটা বাবেল তৈরি করে, মানে এত কুইকলি নাইট্রোজেন গ্যাস বেরোচ্ছে বলে এবারে বাবেল তৈরি করে, দিস ব্লকস দ্য ক্যাপিলারিজ। এবং তখন যেটা হয় যে প্রচন্ড যন্ত্রণা হয়, শ্বাসকষ্ট হয় এবং মানুষ মারাও যেতে পারে আর কি। সেই যে ফেনোমেননটা তাকে বলা হচ্ছে বেঞ্চ। আচ্ছা, এবারে এটা অ্যাভয়েড করার জন্য এখন মানুষ কি করে না, যখন ওই স্কুবা ডাইভাররা যে সিলিন্ডারটা নিয়ে যায় সেটা নর্মালি রুগীকে যে অক্সিজেনের সিলিন্ডার দেওয়া হয় সেরকম নয়, সেখানে বেসিক্যালি নাইট্রোজেনের কনসেন্ট্রেশনটা বেশ কিছু কিছু কমিয়ে দেওয়া হয়, তার বদলে সেটাকে, হ্যাঁ, ইনার্ট গ্যাস মানে হিলিয়াম গ্যাস দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, মানে তখন নর্মালি হয়তো নাইট্রোজেন 80%, অক্সিজেন 20% থাকতো, এবারে তো অক্সিজেন দিচ্ছে মানে অক্সিজেনের পার্সেন্টটা তো বাড়াতে হবে, নাইট্রোজেনের পরিমাণটা কমাতে হবে। দেখা যাচ্ছে নাইট্রোজেন 52.2%, হিলিয়াম 11.7%, আর অক্সিজেন একে 32.2%, এটা দেওয়া হয় আর কি। হ্যাঁ, দিয়ে এই এই ঘটনা থেকে অ্যাভয়েড করা হয়। ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা কি? পরিষ্কার? তাহলে এই যে এটা কিভাবে অ্যাভয়েড করা হচ্ছে সেটা আমি মানে ব্যাপারটা আমি বুঝিয়ে বললাম, সেটা তোমরা তোমাদের মতো করে লিখে নেবে। তাহলে এখন যেটা করা হচ্ছে যে স্কুবা ডাইভাররা যে ট্যাঙ্কসটা নেয়, ট্যাঙ্কস ইউজড বাই স্কুবা ডাইভার্স আর ফিল্ড উইথ এয়ার diluted with helium, যেখানে 11.7% হিলিয়াম থাকে, 56.2% নাইট্রোজেন থাকে, আর 32.1% তোমার অক্সিজেন থাকে। এইটা হচ্ছে এখন ব্যবহার করা হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে তো? না, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, নেক্সট একটা জিনিস লেখো, যে একটা নতুন সিলেবাসে একটা জিনিস ঢুকেছে, হোয়াট ডু মিন বাই সলিড সলিউশন। হোয়াট ডু মিন বাই সলিড সলিউশন, গিভ এক্সাম্পলস। বলো সলিড সলিউশন কাকে বলে? দেখো, আমরা যখন সলিউশন যখন প্রথমে আমি লিস্টটাকে করলাম না, যেখানে সলভেন্টটাও সলিড আর এটাও সলিড, সলিউটটাও সলিড, তাকে বলা হবে সলিড সলিউশন, জাস্ট সিম্পলি। সিলেবাসের মধ্যে ঢুকেছে, আমি সিলেবাসটা খুঁজছি।
এটা সলিড সলিউশনটা ওয়েস্ট বেঙ্গল সিলেবাসে খুলেছে, জয়েন্টের সিলেবাসে দিয়েছি কিনা 1 মিনিট, আমি একটুখানি সিলেবাসটা একটুখানি বের করে নিই দাঁড়া। আমি আসলে সিলেবাসে যে যে টার্মগুলো উল্লেখ করা আছে সেই সব কটা টার্ম আমি একটু বলে দিতে চাইছি আর কি। হ্যাঁ, ওখানে তো মানে মানে তোমার কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আগের দিন আলোচনা করা হয়েছে, তার আগের যে পোর্শনটা আছে আর কি, সেই পোর্শনটা আমি একটুখানি বলে দিতে চাইছি পুরোটাকে। একটুখানি দাঁড়া। ভেরিয়াস কনসেন্ট্রেশন টার্মস আছে, কনসেন্ট্রেশন টার্মগুলো তো বলবো। হ্যাঁ, সলিড সলিউশনটা আছে, তার টাইপগুলো আছে। দেখো, হোয়াট ডু মিন বাই সলিড সলিউশন, গিভ এক্সাম্পলস। ঠিক আছে, দেখো সলিড সলিউশন হচ্ছে সিঙ্গেল ফেজ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর সলিড এলিমেন্টস ইন সলিড স্টেট ইজ টার্ম অ্যাজ সলিড সলিউশন। তাহলে সলিড সলিউশন হচ্ছে এই যে অ্যালয় গুলো আমরা যে কনসিডার করি সেগুলো সব সলিড সলিউশনের এক্সাম্পল। তাহলে কি হচ্ছে না, এ সিঙ্গেল ফেজ হোমোজিনিয়াস মিক্সচার of two or more solid elements in solid state is called solid solution। আচ্ছা, যেমন দেখো যে কোনো অ্যালয় যখন তুমি কনসিডার করছো, ধর এনি অ্যালয়, যেমন তুমি ব্রাশ ধরো কনসিডার করলে, ব্রাশের মধ্যে কে থাকে, কপার অ্যান্ড জিঙ্ক থাকে, সেটা একটা সলিড সলিউশনের এক্সাম্পল। তুমি যদি ব্রোঞ্জ কনসিডার করো, ব্রোঞ্জের মধ্যে কে থাকে, কপার এবং টিন থাকে, সেটা একটা সলিড সলিউশনের এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এবারে এই যে সলিড সলিউশন আমি কনসিডার করলে, সলিড সলিউশন মোটামুটি ভাবে দু রকমের হয়, সেগুলো কি কি একটুখানি আমাদের বুঝে নিতে হবে। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ সলিড সলিউশন, গিভ এক্সাম্পল ইন ইচ কেস, গিভ এক্সাম্পলস ইন ইচ কেস, প্রত্যেক ক্ষেত্রে তোমাকে এক্সাম্পল দিতে বলা হচ্ছে। আচ্ছা দেখো, তুমি যখন একটা ধরো একটা ক্রিস্টাল তুমি কনসিডার করো, ক্রিস্টালের ক্ষেত্রে কি হয় বলো তো, এই ধরো একটা সলিড, যখন ক্রিস্টালাইন সলিড তুমি কনসিডার করো, কিছু তোমার ল্যাটিস পয়েন্ট থাকে, তার মাঝে হচ্ছে তোমার কিছু গ্যাপ থাকে, তাহলে এটা পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড, একটা তাহলে এটা পারফেক্টলি crystalline solid of a pure substance। একটা পিওর সাবস্টেন্স, তার জন্য পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড। আচ্ছা দেখো, সলিড সলিউশন বানানো হবে, তখন কি হবে না, এইখানে তোমাকে ধরো এইগুলো যদি এ এর একটা সলিউশন হয়, সেখানে বি গুলো তোমাকে ঢোকাতে হবে। আচ্ছা, বি গুলো তুমি দু রকম করে ঢোকাতে পারো। একটা হতে পারে যে ঠিক আছে, এই যে তোমার বিভিন্ন ল্যাটিস পয়েন্ট গুলো আছে, একটা ল্যাটিস পয়েন্ট গুলো আছে, সেইখানে ঠিক আছে কিছু কিছু, যেমন তোমার ব্ল্যাক যেমন ছিল সেরকম রইল, আর এইখানে অন্য যে স্পিসিসটা একদম ল্যাটিস পয়েন্টে পুরো
মানে একটা অ্যাটম যা সাবস্টিটিউট করে, তাহলে যদি আগেরটা এ থাকে, একটা লালগুলো যদি বি হয়, তাহলে বি গুলোকে যে এর পজিশনটা জাস্ট দখল করে ফেলছে, তখন তাকে বলে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। তাহলে এই যে সলিড সলিউশনটা, তাকে বলা হবে সাবস্টিটিউশনাল সলিড সলিউশন। তো সাবস্টিটিউশন সলিড সলিউশনে কি হলো না, এখানে বেসিক্যালি কোন একটা অ্যাটম সে বেসিক্যালি সাবস্টিটিউট হচ্ছে অন্য অ্যাটম দিয়ে। তাহলে এক্সাম্পলের মধ্যে এই যে আমরা ব্রাশ লিখেছিলাম, ব্রোঞ্জ লিখেছিলাম, এইগুলো হচ্ছে তোমার এর এক্সাম্পল। ব্রাশ, ব্রোঞ্জ, হ্যাঁ, এইগুলো সব তোমার এর এক্সাম্পলের মধ্যে পড়ে। আচ্ছা, আর একটা সিচুয়েশন কি হতে পারতো, আর একটা সিচুয়েশন হতে পারতো, ধরো এই যেমন ছিল, আচ্ছা এটা আগের সাথে আবার গুলিয়ে যায় না কেন, এটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, জায়গা নেই আর কি, করে দিচ্ছি। এই 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 ধরো এগুলো আছে। এবারে এইগুলো যে নতুন যে আসছে সেই মাঝে ঢুকে যাচ্ছে, ধরো এই মাঝে চলে এলো বা মাঝে চলে এলো, এখন মাঝে মাঝে চলে আসছে, মানে ইন্টারস্টিশিয়াল হোলে চলে আসছে। ইন্টারস্টিশিয়াল হোলে যদি চলে আসে, তা সেই ধরনের যে সলিড সলিউশন তাকে বলা হয় যে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল, INTRSTITIAL, ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন। এগুলো হচ্ছে ইন্টারস্টিশিয়াল সলিউশন, মানে ইন্টারস্টিশিয়াল হোলে সে ঢুকে যাচ্ছে। এক্সাম্পল হচ্ছে টাংস্টেন কার্বাইড, টাংস্টেন কার্বাইড, WC এরকম ভাবে লেখা হয় এইটা। বা স্টিল, যেটা স্টিলের ক্ষেত্রে আয়রন, সেখানে কার্বন জাস্ট মেশানো থাকে, এগুলোতে ইন্টারস্টিশিয়াল সলিড সলিউশন এক্সাম্পল। যে সলিড সলিউশন তার যে তোমার বিভিন্ন টাইপগুলো এবং তার যে এক্সাম্পলগুলো, সেইটা একটা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে সিলেবাসটা, তাতে সলিড সলিউশনটা ঢোকানো আছে। সলিড সলিউশনটা আমি কনটেক্সটে একটুখানি তোমাদের বলে দিলাম, ঠিক আছে, হলো। আচ্ছা, এবারে যে জিনিসটা একটু আলোচনা করতে হবে, যেটা সিলেবাসে খুব ভালো করে উল্লেখ করা আছে, সেটা ডিফারেন্ট টাইপস অফ কনসেন্ট্রেশন টার্মস, সেগুলো একটুখানি আলোচনা করা আছে, সেইগুলোকে এবার আমাদের একটুখানি বুঝতে হবে। তাহলে ধরো আমি এইরকম ভাবে লিখছি যে ডিফাইন দ্য ফলোইং কনসেন্ট্রেশন টার্মস। ডিফাইন দ্য ফলোইং কনসেন্ট্রেশন টার্মস। তাহলে একটার পর একটা কনসেন্ট্রেশন টার্মস আমরা আলোচনা করব। তাহলে প্রথম যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে মাস পার্সেন্টেজ। মাস পার্সেন্টেজ, সেটা সময় W/W%, এরকম ভাবে তোমাকে এক্সপ্রেস করতে হবে। বলো মাস পার্সেন্টেজ কাকে বলে, বলো তো, মাস পার্সেন্টেজ কাকে বলে বলো, এটা তো সব পারবে। হ্যাঁ, বলতে পারো ঠিকই। মানে এটা তোমার বেসিক্যালি যেটা বলছো যে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন, মানে সলভেন্ট প্লাস এটা, তাকে 100 দিয়ে গুণ করে দিচ্ছ, সেটা হচ্ছে তোমার মাস পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। যেটা তুমি মানে ওইভাবে বলছো 100 গ্রাম সলিউশনে কত গ্রাম সলিউট আছে, ওই একই মানে দাঁড়াচ্ছে। তার মানে বেসিক্যালি মাস অফ দ্য সলিউট ডিভাইডেড বাই হচ্ছে তোমার মাস অফ দ্য টোটাল সলিউশন ইন্টু 100, এটা। আচ্ছা, এইটা হচ্ছে যখন সলভেন্ট সলিউট থাকে তাদের জন্য এটা স্ট্রিক্টলি ভ্যালিড, মানে সলিউশনের জন্য, মানে এই কনসেন্ট্রেশন টার্মটা যখন সলিউশনের জন্য তুমি ব্যবহার করবে, তখন কে কে আছে, সলভেন্ট আছে, সলিউট আছে, তার মানে এখানে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলিউশন, মানে মাস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউশন, মানে এইটা তুমি এইরকম ভাবে লিখতে পারতো তো, মাস অফ সলিউট ডিভাইডেড বাই টোটাল মাস অফ দ্য সলিউশন, মানে হচ্ছে মাস অফ সলভেন্ট প্লাস মাস অফ সলিউট ইন্টু 100, এত পার্সেন্ট।
আচ্ছা, এবারে এই মাস পার্সেন্টেজটা অনেক সময় সলিউশনের জন্য না ভেবে কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রেও বলা যেতে পারে। ধরো আমি জাস্ট গ্লুকোজের কথা ভাবছি, সেই গ্লুকোজে বললে কার্বনের মাস পার্সেন্টেজ কত, বা জলের কথা ভাবছি সেখানে হাইড্রোজেনের মাস পার্সেন্টেজ কত, সেভাবেও তুমি ডিফাইন করতে পারো। তাহলে এইগুলো হচ্ছে ফর সলিউশন। তাহলে আর কোনো একটা কম্পাউন্ডের ক্ষেত্রে মানে জেনারেলি তুমি যেটা বলতে পারো, ইন জেনারেল, মানে এই যে কথাগুলো এটা হচ্ছে স্ট্রিক্টলি সলিউশনের জন্য বলা হচ্ছে। ইন জেনারেল হচ্ছে তোমার, তুমি বলতে পারো মাস অফ এ পার্টিকুলার কম্পোনেন্ট, একটা পার্টিকুলার কম্পোনেন্ট আর কি, তার মাস ডিভাইডেড বাই টোটাল মাস পার্টিকুলার। আচ্ছা, একটা কাজ করি, ইন জেনারেল না করে এটাকে একরকম করে ভাবি, সলিউশনের জন্য না ভেবে ইনে কম্পাউন্ড এরকম করে বলি, তাহলে সুবিধা হবে। ইনে কম্পাউন্ড তোমার কি হবে, মাস অফ এ পার্টিকুলার এলিমেন্ট বলি, এলিমেন্ট বাই টোটাল মাস অফ দ্য কম্পাউন্ড ইন্টু 100% যদি করো, তাহলে কোন একটা কম্পাউন্ডে কোন একটা এলিমেন্টের মাস পার্সেন্টেজ তুমি এরকম ভাবে বের করতে পারবে। তবে আমাদের যেহেতু মূলত এখন সলিউশন নিয়ে কথাবার্তা হচ্ছে, তো সেখানে মাস পার্সেন্টেজ বলতে আমি মূলত মাস অফ দ্য সলিউট বাই মাস অফ দ্য সলিউশন ইন্টু 100%, সেখান থেকে তুমি মাস পার্সেন্টেজটা বের করে ফেলতে পারো। আচ্ছা বলো তো এর ইউনিট কি হতে পারে? এটাতে ইউনিটলেস হবে, ইউনিটলেস, এবং তার সঙ্গে সে ডাইমেনশনলেসও হবে। এটা ইউনিট বা ডাইমেনশনলেস হবে। আচ্ছা, এটা কি টেম্পারেচার উপর ডিপেন্ড করবে কি করবে না? সেটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। মাস না, এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, টেম্পারেচার উপর সে ডিপেন্ড করবে না। আর তারপরে চলে এসো ভলিউম পার্সেন্ট, ভি বাই ভি পার্সেন্ট। তো ভলিউম পার্সেন্ট তাহলে বাই ডেফিনেশন কি বলো, ভলিউম পার্সেন্ট কাকে বলা হবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভলিউম অফ দ্য সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন, এইটা ইন্টু 100%, এটা হচ্ছে ভলিউম পার্সেন্টেজ হলো। আচ্ছা, এখানে ভলিউমটা সাডেনলি টেম্পারেচার উপর নির্ভর করে বলে এইটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট হবে। তাহলে ইউনিট তো ইউনিটলেস, এটা তো হয়েই গেল, ইট ইজ ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস, কিন্তু ইট ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার উপর কিন্তু জিনিসটা ডিপেন্ড করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মাস বাই ভলিউম পার্সেন্টেজ। 3 নম্বর হচ্ছে তোমার মাস বাই ভলিউম পার্সেন্টেজ, ডব্লিউ বাই ভি পার্সেন্ট। তো মাস বাই ভলিউম পার্সেন্টেজ কি হবে? হ্যাঁ, এটা যে মাস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার ইন্টু 100। হ্যাঁ, এইটা, এটা যে মাস অফ সলিউট ইন্টু ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার ইন্টু 100। আচ্ছা, এর ইউনিট কি হবে বলো তো? হ্যাঁ, মানে এটা তুমি যদি মাসটাকে ধরো গ্রামে নাও, মাসটাকে যদি তুমি গ্রামে নাও, এটা কিন্তু ইন
গ্রাম যদি নাও আর ভলিউমটা আমি মিলিলিটারে নিচ্ছি বলেইছি, তাহলে হচ্ছে গ্রাম পার মিলিলিটার। এটা এটা হচ্ছে তোমার হলো তার ইউনিট হলো। আর ইট ইজ, আচ্ছা ডাইমেনশনাল ফর্মুলা কি হয় বলো তো? ফর্মুলা তাই যে, আর এটা টেম্পারেচার উপর ডিপেন্ড করবে কি করবে না? হুম, টেম্পারেচার ডিপেন্ডেন্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। মাসটা টেম্পারেচার উপর ডিপেন্ড করছে কিন্তু ভলিউম টেম্পারেচার উপর ডিপেন্ড করে, সেখানে সার্টেনলি এটা অবশ্যই তোমার টেম্পারেচার উপর ডিপেন্ড করবে। আচ্ছা এবারে তোমার অনেক সময় কি হয়, প্রচন্ড ডাইলিউট সলিউশন যদি হয় তখন তাদের কনসেন্ট্রেশন গুলোকে পিপিটি, পিপিএম এই ধরনের বিভিন্ন ইউনিটে তুমি এক্সপ্রেস করতে পারো। হ্যাঁ, তুমি ধরো কনসেন্ট্রেশনটাকে আমি যদি পার্টস পার মিলিয়নে বলি, অনেক সময় পার্টস পার থাউজেন্ড হয়, বায়োলজিতে পার্টিকুলার পার্টস পার মিলিয়ন এই কথাটা খুব ব্যবহার হয়, পার্টস পার মিলিয়ন, পিপিএম। পার্টস পার মিলিয়ন বলতে কি বুঝছি বলতো? হ্যাঁ, 1 মিলিয়নে কত আছে? তাহলে নাম্বার অফ পার্টস অফ কম্পোনেন্ট, মানে এটা হচ্ছে, মানে আমি জাস্ট অ্যামাউন্ট দিয়েও বলতে পারি, মোল দিয়েও বলতে পারি, বিভিন্ন রকম ভাবে বলতে পারি, কিসের রেসপেক্টে বলছে তার উপরে পুরো জিনিসটা নির্ভর করবে আর কি। এটা পার্টিকুলারলি প্রচন্ড ডাইলিউট সলিউশন বা কোন একটা স্যাম্পল খুব ট্রেস অ্যামাউন্টে আছে, তখন এই ইউনিটটা তোমার অ্যাকচুয়ালি ব্যবহার করতে হয়। তাহলে এখানে তুমি জাস্ট লেখো নাম্বার অফ পার্টস অফ এ কম্পোনেন্ট, কম্পোনেন্ট divided by total number of parts of all components together, তাকে তোমার 1 মিলিয়ন মানে 10⁶ দিয়ে গুণ করতে হবে, তাহলে তোমার একটা পার্টস পার মিলিয়নে তার রেজাল্টটা বেরিয়ে যাবে। আচ্ছা এবারে এখানে সার্টেনলি তুমি যদি নাম্বার অফ মোলস দিয়ে বলো তাহলে সেটা ইউনিটলেস নাম্বার হিসেবে অ্যাপিয়ার করবে এটা। আর এখানে নাম্বার অফ মোলস দিয়ে যদি বলা হয় তাহলে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টও হয়ে যাবে। পার্টস পার মিলিয়ন যেমন ব্যবহার করলাম, ঠিক একই রকম ভাবে তুমি চাইলে পার্টস পার থাউজেন্ডে ব্যবহার করতে পারো। মানে পার্সেন্টেজ মানে হচ্ছে বেসিক্যালি 100-তে কত, পার্টস পার মিলিয়ন মানে 10⁶ কত, যেমন পার্টস পার থাউজেন্ড 1000-এ কত সেটা তুমি ব্যবহার করতে পারো পিপিটি দিয়ে। এইটা ওই একই রকম করে শুধু 10⁶ 10⁻³ হয়ে যাবে। নাম্বার অফ পার্টস অফ এ কম্পোনেন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পার্টস অফ অল components together into 10⁻³। 10⁻³। আচ্ছা আচ্ছা, নেক্সট যে কনসেন্ট্রেশন টার্মটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে মোল ফ্র্যাকশন। বলো মোল ফ্র্যাকশন কাকে বলে? ধর আমি এরকম বললাম মোল ফ্র্যাকশন অফ ith component in a solution বা in a mixture যদি আমি করি, সেক্ষেত্রে xi বলি, সেটা কি হবে? হ্যাঁ, নাম্বার অফ মোলস অফ ith component বাই টোটাল নাম্বার অফ মোলস, অর্থাৎ সেটা ni ডিভাইডেড বাই n টোটাল, মানে হচ্ছে সামেশন অফ i ni। এবার একটা সলিউশনের ক্ষেত্রে যখন আমি কনসিডার করব, তখন কোনো একটা সলিউশনের মোল ফ্র্যাকশন মানে ইউজুয়ালি হচ্ছে সলিউটের নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস, সেটা হচ্ছে সলিউশনের কনসেন্ট্রেশনটা মোল ফ্র্যাকশনের কাজে লাগলো আর। আচ্ছা এইটা সার্টেনলি ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস
সার্টেনলি এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আর আরেকটা জিনিস বলো, এই এই মোল ফ্র্যাকশন গুলো যোগফল কত হয়? সবসময় 1 হবে। হ্যাঁ, তা কোন একটা সলিউশনে যতগুলো স্পিসিস আছে প্রত্যেকটা মোল ফ্র্যাকশনের যোগফল হচ্ছে তোমার 1 হয়ে যাবে। এটা তোমাকে আলাদা করে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে এসো মোলার রিটিতে। মোলারিটি, ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হয়। বলো মোলারিটি কাকে বলে? একদম 1000 ml সলিউশনে কত মোল ডিজলভ থাকবে। তার মোলারিটি হচ্ছে তোমার বেসিক্যালি নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার ইন্টু 1000 মিলিলিটার পার লিটার। এইটা এইটা করলে তোমার যেটা বেরোবে সেটাই হচ্ছে তোমার মোলারিটি বেরিয়ে যাবে। মানে বেসিক্যালি কি হচ্ছে, ধরো এরকম একটা বললো যে 200 ml কোন একটা সলিউশনে 1 মোল ডিজলভ আছে। তা তোমাকে এখানে উপরে 1 মোল হয়ে গেল, 200 ml হয়ে গেল, কিন্তু 200 ml এ কতটা ডিজলভ আছে সেটা তো মোলারিটি নয়, দেখতে হবে 1000 ml এ কতটা ডিজলভ আছে। সেখানে তোমাকে যেটা করতে হবে 1000 দিয়ে গুণ করতে হবে। ইউনিটটা ম্যানেজ করতে গেলে যে নাম্বার অফ মোলসটাকে, নাম্বার অফ মোলস অফ সলিউট মানে এটা তোমার মোলে বেরোলো, এটা ইন মোলে বেরোলো। সেখানে হচ্ছে ভলিউম অফ দ্য সলিউশন যদি মিলিলিটারে নাও, তাহলে আলটিমেট উত্তরটা মোল পার লিটারে আনার জন্য তোমাকে 1000টা কেন গুণ হলো, কারণ 1 লিটার মানে 1000 ml, সেই জন্য এটা দিয়ে গুণ হয়েছে আর কি। তাহলে তোমার ইউনিটটা অটোমেটিক্যালি তোমার এসে যাবে। তাহলে তার কনভেনশনাল ইউনিটটা কি? এর কনভেনশনাল ইউনিট মোল পার লিটার। এর ডাইমেনশনটা কি হবে, বা ডাইমেনশনাল ফর্মুলা n l টু দি পাওয়ার -3, আর ইট ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কারণ ভলিউম আছে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে মোলালিটি। সেটাকে স্মল m দিয়ে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে, তাহলে মোলালিটি কাকে বলে? হ্যাঁ, তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন, ধরো গ্রাম, তাকে গুণ করবে 1000 গ্রাম পার কেজি দিয়ে। এটা গুণ করলে তোমার মোল পার কেজিতে অ্যান্সারটা বেরিয়ে যাবে। তার ইউনিট হচ্ছে তোমার মোল পার কেজি হবে। ডাইমেনশনাল ফর্মুলা হবে তোমার n m টু দি পাওয়ার -1, তাই তো? কোনটা? মোলালিটি? না না, ডাইমেনশনলেস কেন হবে? মোলালিটি মানে কি, 1 কেজি সলভেন্টে কত মোল সলিড ডিজলভ আছে না, 1 কেজি সলভেন্টে কত মোল ডিজলভ আছে, তার মানে মোল পার কেজি হচ্ছে তার ইউনিট। তাহলে মোল পার কেজি যদি ইউনিট হয়, তার ডাইমেনশনাল ফর্মুলা কত হবে? মোল মানে হচ্ছে n, আর কেজি মানে হচ্ছে মাস, m টু দি পাওয়ার -1, এটা। আর এটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ইট ইজ টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর একটা যদি আমাদের এখানে খুব বেশি ব্যবহৃত হবে না, তবু আমরা বলে রাখি নর্মালিটি। এটা রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। নর্মালিটি, নর্মালিটি হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ডিভাইডেড বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার
মানে 1 লিটার সলিউশনে কত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিড ডিজলভ আছে, সেটাই হচ্ছে তোমার নর্মালিটি। মানে 1 লিটার সলিউশনে কত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিড ডিজলভ আছে, এটা হচ্ছে নর্মালিটি। এটা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউট ইন সলিউশন, ও সরি, ভলিউম অফ সলিউশন তো বলা আছে ইন মিলিলিটার, তাকে তোমাকে গুণ করতে 1000 মিলিলিটার পার লিটার, এটাতে গুণ করতে হবে, করে তোমার অ্যান্সারটা বেরোবে নর্মালিটি। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন মিলিলিটার। আর এবারে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট তুমি বের করবে কি করে, না 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট মানে যেখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যামাউন্টের আছে, ইকুইভ্যালেন্ট ওয়েটটাকে গ্রামে তোমাকে কনভার্ট করতে হচ্ছে। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েটটা কি হয়, ইকুইভ্যালেন্ট ওয়েট যদি তুমি ই বলো, সেটা হচ্ছে মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই, ধরো একটা ফ্যাক্টর আছে n, মানে m/n। এই nটা কি হবে, nটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। ধরো ফর অ্যাসিড it is the total number of replaceable H plus. For base it is the total number of replaceable OH minus. For salt n equal to nu plus z plus or nu minus z minus, n হচ্ছে nu plus z plus or nu minus z minus। এখানে কি হচ্ছে না, ধরো একটা ইলেকট্রোলাইট আছে a nu plus b nu minus, ডিসোসিয়েট করে নিউ প্লাসটা ক্যাটায়ন তৈরি করলো, যার চার্জ হচ্ছে z প্লাস, আর নিউ মাইনাসটা অ্যানায়ন তৈরি করলো, তার চার্জ হচ্ছে z মাইনাস। তাহলে কতগুলো ক্যাটায়ন হচ্ছে ক্ষেত্রে নিউ প্লাস, কতগুলো অ্যানায়ন হচ্ছে ক্ষেত্রে নিউ মাইনাস। ক্যাটায়নের চার্জ হচ্ছে z প্লাস, ক্যাটায়নের মাইনাস চার্জ যদি z মাইনাস হয়, তাহলে n ফ্যাক্টর যেটা দিয়ে ভাগ করতে হবে নিউ প্লাস z প্লাস অথবা নিউ মাইনাস z মাইনাস তোমার ভাগ করতে হবে। অর্থাৎ ফর অক্সিডাইজিং এজেন্ট nটা হচ্ছে তোমার নাম্বার অফ ইলেকট্রনস অ্যাকসেপ্টেড পার মলিকুল, অথবা তুমি এটা বলতে পারো যখন অক্সিডাইজিং এজেন্ট হয় সে কি করবে, অপরকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউসড হবে, সে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। আর যে নিজে রিডিউসড হবে তার অক্সিডেশন নাম্বার কমবে, অথবা নাম্বার অফ ডিক্রিজিং অক্সিডেশন নাম্বার পার মলিকুল। আর যদি এটা ফর রিডিউসিং এজেন্ট হয়ে যেত, n equal to number of electrons donated per molecule, অপরে বাড়বে, হ্যাঁ। আর এটা হচ্ছে নাম্বার অফ ইনক্রিজিং অক্সিডেশন নাম্বার পার মলিকুল। এটা যখন আমরা রেডক্স পড়িয়েছিলাম তখন পরিষ্কারভাবে বলেছিলাম যে এন ফ্যাক্টরটা আমাকে কি করে ক্যালকুলেট করতে হবে। এটা এবারে ইকুইভ্যালেন্ট ওয়েট যখন পেয়ে গেলে, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যামাউন্ট মানে হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। এবার তোমাকে দেখতে হবে 1 লিটার সলিউশনে তোমাকে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট যদি তুমি দাও, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কোনো একটা সাবস্টেন্স যদি দেয়, সেটা হচ্ছে 1 নর্মাল সলিউশন হলো এইটা। তাহলে এর হচ্ছে তোমার ইউনিট যদি বলো, ইউনিটটা হচ্ছে তোমার গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার, এভাবে তুমি লিখবে, অথবা তুমি এটাকে নর্মালিটিতে লিখতে পারো এটা। আর ইট ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ইট ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকমের দেখো কনসেন্ট্রেশন টার্মস যেগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা করে দিলাম। ঠিক আছে, কটা বাজলো, তোবার সময় হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমি এই যে যে জিনিসগুলো কনসেপচুয়ালি পড়ানোর কথা লেকচার 1-এ, সেই জিনিসগুলো আমি পড়িয়ে দিলাম। এবারে এর উপরে বেশ করে আমাদের প্রবলেমস করতে হবে। তো আমি যেটা করছি,
যে এই যে যে প্রবলেম একটা সেট তোমাদের পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ, লেকচার 1-এর জন্য, তা সেই প্রবলেমগুলো তুমি বাড়িতে কষবে। বাড়িতে কষার পরে যেগুলো আটকাবে সেগুলো আমাকে বলবে, পরের দিন সেই প্রবলেমগুলো আমরা বেসিক্যালি তোমাকে কষে দেবো। ঠিক আছে? এটা তাহলে আজকে আর ক্লাসটাকে করছি না, বাড়াচ্ছি না। বাড়াচ্ছি না, তার কারণটা হচ্ছে ওর এদের সব স্কুলে যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে আমরা একদমই মানে মানে এই লিকুইস্টেড বা সলিউশনে তোমার লেকচার 3-তে চলে যাব। মানে লেকচার 2টা আমি অলরেডি বলে দিয়েছি, লেকচার 1 হচ্ছে এটা হলো, তাহলে লেকচার 1টা তুমি আগে পড়বে, তারপর লেকচার 2টাকে পড়বে, যেখানে আমি প্রবলেমস কম করিয়েছি, মূলত যেটা করিয়েছি সেখানে আমাদের ওই বিভিন্ন রকমের যেটা টার্মস গুলো মূলত ইন্ট্রোডিউস সবগুলো করে দেওয়া হয়েছে আর কি। লেকচার 3-তে যেগুলো বাকি আছে আর কি, সেগুলোকে আমরা আলোচনা করে নেবো প্রথমে। আলোচনা করে নিয়ে বেশ কিছু কিছু নিউমেরিক্যাল প্রবলেম আমাদের আলোচনা করতে হবে। লেকচার 3-তে হচ্ছে মোস্টলি আমাদের বিভিন্ন রকমের প্রবলেমস আলোচনা করবো, এটা প্রবলেমস আলোচনা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরো যেসব জিনিসপত্র আছে প্রবলেমস আলোচনা করতে হবে। তোমার বাইনারি সলিউশন নিয়ে একটু কথাবার্তা আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা আলোচনা করতে হবে। তারপরে যারা বোর্ড এক্সাম দেবে তাদের জন্য হচ্ছে তোমার একটা কলয়েডাল সলিউশন আছে, হ্যাঁ, সেটাকে মাথায় রাখতে হবে। কলয়েডাল সলিউশনটা মানে সিবিএসসি বা আইএসসি বোর্ডে মনে হয় নেই, তাই না? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আছে, জয়েন্টে কিন্তু নেই। হ্যাঁ, সেটা আমি দেখবো আর কি, আমি দেখে নেবো সিলেবাসটা করে, যেরকম আছে সেই জিনিসপত্রগুলো জাস্ট একটু দেখে নিতে হবে আর এটা বাইনারি সলিউশন। তারপরে এখানে তোমার এই কলিগেটিভ প্রপার্টিজের শেষের কিছুটা পার্ট, তোমার অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ, ভ্যান ডার ফ্যাক্টর, এই রেটের পার্ট কিছুটা বাকি আছে, সেগুলোকে আলোচনা করে নেওয়ার দরকার আছে, এগুলো আমরা করে নেবো। ঠিক আছে, তো এই পর্যন্ত থাক। আচ্ছা, কালকে সকালে তোমাদের, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো এন্ড অফ লেকচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দেবো। আচ্ছা, এমনি এদের কিন্তু বৃহস্পতিবারে তোমরা সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পরীক্ষা দেবে বলেছো, মনে আছে তো? হ্যাঁ, দীপ সোহন অনর্ঘ, হ্যাঁ, তাহলে ওটা ভালো করে রিভিশন করে নাও। আর লিকুইস্টেটের কোশ্চেনটা তোমাদের পরে, লিকুইস্টেট পরীক্ষা তোমরা পরে দেবে চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে। এটা সোহম শুধু দিয়ে দিই, হ্যাঁ, বাকিটা পরে দেবে। হ্যাঁ বলো, কি বলছো বলো। হ্যাঁ, বলো, কিছু একটা বলছিলে, বলো না। হ্যাঁ বলো। না, তোর কাছে এনসিআরটির বইটা আছে তো? ও, না, এনসিআরটিটা কিনে নিতে হবে। হ্যাঁ, এনসিআরটির বইটা কিনে নে। আর এমনি বাকি যেগুলো লাগবে আমি করে দেবো। মানে তোদের দেখ, তোর তো সিবিএসসি বোর্ড, তাই তো? আইসিএসসি বোর্ড তো, তাহলে আইসিএসসি বোর্ডে তোদের তো স্কুলে একটা পার্টিকুলার বই তো রেফার করেছে। না মানে ইলেভেনের তো যে বই সেইটা তো তার সেকেন্ড পার্টটাই তো 12-এ তোকে ব্যবহার করতে হবে এ করে, তাই না? মানে তোর আর দীপের তো আইসিএসসি। দীপ কোন বই তোকে মানে স্কুল থেকে বলেছে? দেয়নি? না, ইলেভেনের পার্টটা যে অথর দিয়েছিল সেই অথরের বই তো 12-এ দেবে নাকি? ও, তার কোনো নিশ্চয়তা নেই, তাই তো? সেটা আর কি। হ্যাঁ, ঠিক আছে। আমি এনসিআরটির বইটা, আমি যদি কম্পিটিটিভটাকে মাথায় রাখছি, এনসিআরটির বইটা আগে কাছে থাকুক প্রত্যেকের। হ্যাঁ, ভলিউম 1 এবং ভলিউম 2 মানে 11 এবং 12 দুটোই এনসিআরটির বইটা অবশ্যই কাছে থাকুক। হ্যাঁ, কেননা সিলেবাসটা তারই আশেপাশে সব থাকবে, কোনো অসুবিধে কিছু হবে না। এবার যাতে অ্যাডিশনাল ইনফরমেশনটা থাকবে, সেই অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমি আস্তে আস্তে দিতে থাকবো আর কি। আর তারপরে বিভিন্ন মাস্টারমশাইরা মানে স্কুলে যে সমস্ত পড়াচ্ছে আর কি, স্কুলের মাস্টারমশাই কি বইটা বলছে সেটাকে বলে দিই। হ্যাঁ, তারপরে আমি ওই ধরো ফিজিক্যাল কেমিস্ট্রি পার্টটার জন্য নরেন্দ্র অগস্তির বালাজি পাবলিকেশনের যে বইটা, নরেন্দ্র অগস্তির, হ্যাঁ, সেই বইটা এখন একটু ফলো করব। হ্যাঁ, কিন্তু ওটা ঠিক আছে, মানে নরেন্দ্র অগস্তির বই একটা কাছে থাকলে ভালো আর কি, বালাজি পাবলিকেশনে এটা।
আর আমি মেটেরিয়াল দিয়ে দেবো, ঠিক আছে? আমি দেবে প্রচুর কোশ্চেন তোমাদের দিতে থাকবো আর কি। যেবার এখনই আমি একটা কোশ্চেন এমসিকিউ পাঠিয়ে দিচ্ছি, সেই এমসিকিউ গুলো তুমি সলভ করবে, এখনই আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ, রেখে দিলাম।